নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বর্ণ পরিচয়। তো বর্ণ পরিচয়ের নতুন সংযোজন তোমরা দেখতে পাচ্ছ। এতদিন আমরা ম্যাথামেটিক্স করাতাম, এবার থেকে আমরা ভাবছি যে তোমাদের জন্য জিকে এবং ইংলিশ, সপ্তাহে 3 দিন হয়তো জিকের ক্লাস আর সপ্তাহে 3 দিন হয়তো ইংলিশের ক্লাস আমরা করানোর ইচ্ছে রয়েছে। আর সপ্তাহে 4 থেকে 5টা ম্যাথামেটিক্সের ক্লাস করানোর ইচ্ছে রয়েছে। যার যেটা আমাদের চলছিল সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের 4টে ক্লাস আর 3টে ক্লাস স্টাফ সিলেকশন কমিশন, মানে সিজিএল, সিএইচএসএল, সিপিও বা এমটিএস এই ধরনের পরীক্ষা কিংবা ডাব্লিউবিসিএস, এই ভালো মানে যেগুলোকে তোমরা বেটার এক্সাম মনে করো সেই এক্সামের জন্য আমরা প্রিপারেশন করাবো। সপ্তাহে 3টে ক্লাস আর 4টে ক্লাস করাবো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে, যেমন আমাদের যেমন অনেক স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, ঠিক আছে? তো আমরা আজকে আমাদের প্রথম জিকের ক্লাস যেটা আমরা শুরু করছি সেটা হলো তোমাদের কি, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? ভারতের নির্বাচন কমিশনার, ওকে? তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমরা শুরু করেছি। তো আমাদের প্রথম দেখে নাও। তো তার আগে আমরা শুরু করার আগে আমরা একটা আলোকপাত করতে চাই তোমাদের। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো এখন ভোট হচ্ছে, ওকে? তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকশন হচ্ছে, এটা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কিসের ইলেকশন? তোমাদের বিধানসভার, ওকে? কিসের না, তোমাদের বিধানসভার ইলেকশন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। বিধানসভার ইলেকশন হচ্ছে কত? 2021। এর আগে আমাদের কত সালে হয়েছিল? 1900 নয়, 2016 সালে। প্রতি 5 বছর অন্তর অন্তর আমাদের বিধানসভা তোমার ইলেকশন হয়ে থাকে বা নির্বাচন হয়ে থাকে, ওকে? তো এই বছর আমাদের যে 2021 সালের বিধানসভা, সেটা আমাদের 8 ফেজে হচ্ছে, ঠিক আছে? ফার্স্ট ফেজ মার্চের 27 তারিখ হয়ে গেছে। সেকেন্ড ফেজ হয়ে গেছে তোমাদের কত তারিখ? এপ্রিলের 1 তারিখ। আর ফেজ 3 হয়ে গেছে তোমাদের এপ্রিলের 6 তারিখ। ফেজ 4 হয়ে গেছে আমাদের এপ্রিলের 10 তারিখ। আর কিছুদিন আগেই আমাদের হলো কি ফেজ 5, 17। এবার আমাদের ফেজ 6 হবে 22 তারিখে এপ্রিলের। আর আমাদের ফেজ 7 হবে 26 এপ্রিল। অ্যান্ড ফেজ 8 হবে তোমাদের সবার লাস্ট, এটা 29 এপ্রিল। আর তোমরা জানো আমাদের রেজাল্ট বেরোবে কত না, মের 2 তারিখে, ঠিক আছে? 2 মে তোমাদের ভোটের রেজাল্ট বেরোবে। দেখা যাক, আমরা সবাই অপেক্ষায় থাকবো আমাদের নেক্সট সিএম কে হতে চলেছে, নতুন কেউ না মমতা ব্যানার্জি, ওকে? তো আমাদের ইলেকশন কমিশনের তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইলেকশন হচ্ছিল তার তোমরা বিস্তারিত আলোচনা আমরা করে নিলাম। এরপর আমরা মেন ইলেকশন কমিশনে যাচ্ছি। মেন আমাদের ইলেকশন কমিশনের যাচ্ছি আমরা। দেখে নাও, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? ভারতের নির্বাচন কমিশন, ওকে? দেখে নাও ভারতের নির্বাচন কমিশন কি না, তোমাদের প্রথম তোমরা দেখতে পাচ্ছ প্রথম পয়েন্টে কি বলেছে? ভারতের নির্বাচন কমিশন হলো আইন ও বিচার মন্ত্রকের আওতাধীন একটি সাংবিধানিক কর্তৃপক্ষ, ঠিক আছে? এইটা পয়েন্টটা নোট করে নেবে। তোমাদের ভারতীয় নির্বাচন কমিশন কি? আইন ও বিচার মন্ত্রকের আওতাধীন একটি সাংবিধানিক কর্তৃপক্ষ, মানে কনস্টিটিউশনাল বডি ইংলিশে যেটাকে বলে, ওকে? কনস্টিটিউশনাল বডি কি? আমাদের ভারতের নির্বাচন কমিশনার, ভারতের নির্বাচন কমিশন, ওকে? কিসের না, তোমার আইন ও বিচার মন্ত্রকের আওতাধীন একটি সাংবিধানিক কর্তৃপক্ষ, মানে কনস্টিটিউশনাল বডি। এরা কি করে না, ভারত সরকারের জাতীয় স্তর, রাজ্য স্তর এবং স্থানীয় পর্যায়। জাতীয় স্তর মানে তোমরা জানো লোকসভা এবং রাজ্যসভার যে এমপি তোমাদের নির্বাচিত হয়, তারও দায়িত্ব কার উপরেই থাকে না, নির্বাচন কমিশনের উপরে, জাতীয় স্তর। রাজ্য স্তরে মানে বিধানসভা নির্বাচন, ওকে? এবং রাজ্যের ভিতরে যে স্থানীয় পর্যায়ে তোমাদের পৌরসভা এবং পঞ্চায়েত, তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের ইলেকশন হয়, তারও দায়িত্ব থাকে কাদের উপর? নির্বাচন কমিশনারের উপর, ঠিক আছে? তো এই জাতীয় স্তর থেকে তোমার স্থানীয় পর্যায়ের পৌরসভা এবং পঞ্চায়েতের এদের নির্বাচন পরিচালনার জন্য দায়বদ্ধ কে? আমাদের না নির্বাচন কমিশন, ওকে? দেখো তার পরের পয়েন্টে কি বলেছে, দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। সংস্থাটি লোকসভা, রাজ্যসভা এবং দেশের রাষ্ট্রপতি ও সহরাষ্ট্রপতির কার্যালয়ের নির্বাচন পরিচালনা করে। ব্যাপারটা বিস্তারিতভাবে একটু তোমাদের যদি আমি বোঝাই কি হবে। সংস্থাটি লোকসভা নির্বাচন, তোমরা জানো লোকসভার আমাদের নির্বাচন হয়, যার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, সেই লোকসভা নির্বাচন। রাজ্যসভার নির্বাচন, ওকে? রাজ্যসভার নির্বাচন এবং রাজ্যসভারও যেন এমপি তোমরা থাকে, সেই রাজ্যসভা নির্বাচন। এবং দেশের রাষ্ট্রপতি, এখনকার রাষ্ট্রপতিকে তোমরা জানো মিস্টার রামনাথ কোবিন্দ, এবং সহরাষ্ট্রপতির কার্যালয়ের তোমার নির্বাচন পরিচালনা করে কে? আমাদের
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরা, ওকে, মানে ভারতের নির্বাচন কমিশন। ওকে, এবার দেখো তারপরেরটা, এই যে এরা পরিচালনা করে আমাদের যেন সব কিছু সংবিধানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এদেরও কার্যকাল, মানে এদেরও কাজ করার যে ক্ষমতা, ওকে, মানে কি কি এদের ক্ষমতা, এরা কিভাবে কি নির্বাচন পরিচালনা করবে তারও তোমার বিস্তারিত লেখা রয়েছে কোথায় না, আমাদের 324 নম্বর আর্টিকেলের 4 নম্বর অনুচ্ছেদে। ওকে, 324 নম্বর আর্টিকেলের কত অনুচ্ছেদে না, 4 নম্বর অনুচ্ছেদে। ওকে, তো নির্বাচন কমিশন 324-এর 4 অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানের কর্তৃত্বাধীন অধীনে কাজ করে। ওকে, তার মানে আমাদের 324 আর্টিকেলের 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এর মধ্যে যেইভাবে আমাদের লেখা রয়েছে ঠিক সেই অনুযায়ী আমাদের কাজ করে কে, নির্বাচন কমিশন। তো আমাদের এই পয়েন্টগুলো তোমাদের 4খানা পয়েন্ট, আমার আশা করি তোমাদের 4খানা পয়েন্ট হয়ে গেল। নির্বাচন কমিশন কোথাকার, আইন ও বিচার মন্ত্রকের আওতাধীন সংস্থা, কনস্টিটিউশনাল বডি, ভারত সরকারের জাতীয় বল রাজ্য স্তর স্থানীয় পর্যায়ে মানে পৌরসভা পঞ্চায়েত, এগুলো নির্বাচন করার জন্য এরা দায়বদ্ধ। এবার তোমাদের কি বলেছে, সংস্থাটি লোকসভা, রাজ্যসভা, দেশের রাষ্ট্রপতি সহ সহরাষ্ট্রপতি মানে তোমার ভাইস প্রেসিডেন্ট এর কার্যালয় নির্বাচন পরিচালনা করেন। আর নির্বাচন কমিশন কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কাজ করে, কত নম্বর আর্টিকেলের, 324-এর 4 নম্বর অনুচ্ছেদ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে এটা কিন্তু খুব মানে স্টার দিচ্ছি আমি, এটা খুব ইম্পর্টেন্ট। 324 নম্বর আর্টিকেল তোমাদের কিন্তু ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন আসে এক্সামে। ওকে, আশা করি তোমাদের এত পর্যন্ত আমি বোঝাতে পারলাম। এবার আমাদের নেক্সট কি বলেছে দেখো, স্ট্রাকচার। এই যে নির্বাচন কমিশন কত তারিখে গঠিত হয়েছিল, ওকে, কত তারিখে দেখো, কত তারিখে প্রথম নির্বাচন কমিশন গঠিত হয়েছিল 25শে জানুয়ারি, আমি হাইলাইট করছি 25শে জানুয়ারি 1950 সালে। কখন প্রথম নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, 25শে জানুয়ারি 1950 সালে। এরপর এই যে 25শে জানুয়ারি 1950 সাল, এরপর এটা কী হয়েছিল জানো তোমাদের, এরপর এটা তোমাদের পরে জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয়েছে। তোমাদের যদি ডাইরেক্ট প্রশ্ন চলে আসতে পারে কি, এই যে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়েছিল না, 25শে জানুয়ারি। ওকে, আর ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে নির্বাচন কমিশন প্রথম কবে গঠিত হয়েছিল, তোমাদের সালও আসতে পারে 1950, আর 1950-এর ডেটও আসতে পারে। আজকাল কিন্তু প্রশ্নটাকে কঠিন করার জন্য মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন করার জন্য তোমাদের কিন্তু 25শে জানুয়ারি ডেটও দিয়ে দিচ্ছে। ওকে, এবার যখন এই কমিশনটি গঠিত হয়েছিল তখন কিন্তু মূলত কেবলমাত্র একজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, একজন। এখন যেমন আমাদের নির্বাচন কমিশনার কজন, একজন মেন প্রধান নির্বাচন কমিশনার আর তার সহকারী আরও দুজন, মানে টোটাল 3 সদস্যের নির্বাচন কমিশন এখন। বাট যখন এটা গঠিত হয়েছিল প্রথমে 1950 সালের 25শে জানুয়ারি, তখন কিন্তু একজন প্রধান নির্বাচন কমিশনার ছিল। তিনি কে ছিলেন, আর ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে সুকুমার সেন। ওকে, এটা কিন্তু প্রচুরবার প্রশ্নে এসছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট, প্রচুরবার প্রশ্নে এসছে এটা, কে, সুকুমার সেন হলো আমাদের ভারতের প্রথম প্রধান নির্বাচন মানে মুখ্য নির্বাচন কমিশনার। এটা কিন্তু স্টার দিলাম আমি, সুকুমার সেন। আর এই যে ভদ্রলোকের ছবি। ওকে, ইনি হলো সুকুমার সেন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। ওকে, তো তারপরে দেখো এবার কী বলেছে, 1989 সালের 1 অক্টোবর, ওকে, প্রথমবারের মতো কমিশনটিতে 2 জন অতিরিক্ত কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই যে আমাদের যে এখন যে তিন সদস্যের যে কমিটি, সেটা কবে প্রথম হয়েছিল, 1989 সালের 1 অক্টোবর। ওকে, প্রথম হয়েছিল, কিন্তু এটা বেশি দিন টেকেনি। ঠিক আছে, তাদের মেয়াদ খুবই কম ছিল। 19 জানুয়ারি 1990 সালে এদের মেয়াদ কী হয়েছিল, শেষ হয়ে গেছিলো। ওকে, খুবই অল্প সময়ের জন্য এদের মেয়াদ ছিল, কিন্তু প্রথম আরও 2 অতিরিক্ত কমিশনার মানে প্রথম যে আমাদের 3 সদস্যের যে আমাদের নির্বাচন কমিশনার, তার প্রথম হয়েছিল কিন্তু 1989 সালের 1 অক্টোবর। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। ওকে, আর এটার মেয়াদও খুব কম ছিল, 19 জানুয়ারি 1990 মেয়াদ শেষ হয়ে গেছিলো। ওকে, তারপর কী বলেছে দেখো, নির্বাচন কমিশনার সংশোধন আইন 1989। ঠিক আছে, 1989 কী বলছে দেখো, ইনভার্টেড কমার মধ্যে 1990 সালের 1 জানুয়ারি কমিশন গৃহীত হয়েছিল, যা কমিশনকে একটি বহু সদস্যের সংস্থায় রূপান্তরিত করে। তখন থেকে একটি 3 সদস্যের কমিশন কার্যকর হয় এবং কমিশনের সিদ্ধান্তগুলি সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা গৃহীত হয়। এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা।
নির্বাচন কমিশনের সংশোধন আইন। তোমাকে যদি বলে নির্বাচন কমিশনার কোন সংশোধনের আইনের মানে আইন সংশোধন আইনের পরে থেকে নির্বাচন কমিশন 3 সদস্যের হয়, তখন তোমাকে বলতে হবে নির্বাচন কমিশন সংশোধন আইন 1989। ওকে, এই আইনের মধ্যে কি বলেছিল যে 1990-এর 1 জানুয়ারিতে কমিশন গৃহীত হয়েছিল, যা কমিশনকে একটি, আগে ছিল 1 সদস্যের, এখন কমিশনকে একটি বহু সদস্যের সংস্থায় রূপান্তরিত করেছে কে, এই যে 1989-এর নির্বাচন কমিশন সংশোধন আইন। ওকে, তখন থেকে একটি 3 সদস্যের, তখন থেকে যে চলে আসছে এখনও পর্যন্ত একটা 3 সদস্যের কমিশন কার্যকর হয়। এবং কমিশনের সিদ্ধান্তগুলি কিসের উপর ভিত্তি করে গৃহীত হয় না, সংখ্যাগরিষ্ঠ ভোটের উপর। যেন আমাদের দেশে সব কিছুই সংখ্যাগরিষ্ঠ ভোটের উপর ভিত্তি করে হয়, কারণ আমাদের একটা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা। ওকে, তো আমি আশা করি বোঝাতে পেরেছি। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এই পয়েন্টটা আমি যেটা দাগ দিচ্ছি, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই পয়েন্টটাকে লিখে রাখতে পারো। ওকে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো কি বলেছে, প্রধান নির্বাচন কমিশনার এবং 2 নির্বাচন কমিশনার যারা সাধারণত অবসরপ্রাপ্ত আইএএস অফিসার হন। ওকে, প্রধান নির্বাচন কমিশনার এবং 2 নির্বাচন কমিশনার, যে টোটাল যে 3 সদস্যের সদস্য, তাদের মধ্যে যে মুখ্য নির্বাচন কমিশনার এবং আরও যে 2 সহকারী, তারা সবই আইএএস অফিসার হন। আবার অনেক ক্ষেত্রে আইআরএস অফিসার, এখানে আইএসটা বলা রয়েছে, আমি লেখার সময় আইএস করেছিলাম, কিন্তু অনেক সময় যারা আইআরএস অফিসার তারাও কিন্তু তোমার এই নির্বাচন কমিশনের হতে পারেন। ওকে, তো আইএএস অফিসার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, অ্যান্ড আইআরএস হলো ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। যারা এই ফুল ফর্মটা জানো না, হয়তো আইএএসের সবাই জানো, বাট আইআরএস অনেকেই জানো না, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে, যেখান থেকে ইনকাম ট্যাক্স কমিশনার বলো, এসি, এই তোমার ডিসি, এগুলো হয়। ওকে, তো তারা হলো আইআরএস অফিসার। ওকে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, আইএএস এবং আইআরএস অফিসাররা আমাদের নির্বাচন কমিশনার হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে। তারপরেরটা আমি চলে আসি, সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় তোমরা জানতে চাইবে যে নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায়। নির্বাচন কমিশনের সদর দপ্তর হয়ে গেল তোমার কোথায়, নিউ দিল্লি। নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায়, নিউ দিল্লিতে, ঠিক আছে। আর মোটামুটি আমাদের সদর দপ্তরে কতজন এমপ্লয়ি আছে, অল অ্যারাউন্ড 30। ওকে, এটা হলো আমাদের নির্বাচন কমিশনের সদর দপ্তরের ছবি, এটা পিকচার। ওকে, আর সদর দপ্তর কোথায় না তোমার নিউ দিল্লিতে আছে, আর অল অ্যারাউন্ড 300 পিপল আমাদের নির্বাচন কমিশনের কাজ করে। ওকে, জানা গেল। এবার আমাদের নেক্সট পয়েন্টে চলে আসি, চিফ ইলেকশন কমিশনার। ওকে, আমাদের কিছুদিন আগেই তোমরা জানো আমাদের মুখ্য যে নির্বাচন কমিশনার সে চেঞ্জ হয়েছে এই ভোটের মধ্যেই কিছুদিন আগে। তো এখন চিফ ইলেকশন কমিশনারকে না সুশীল চন্দ্র, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসবে ভারতবর্ষের এখন চিফ ইলেকশন কমিশনারকে সুশীল চন্দ্র, ইনি হলেন সুশীল চন্দ্র। ইনি কত নম্বর না 24 নম্বর। ওকে, 24th। আর ইনি হলেন আইআরএস, যাকে একটু আগে আমি বলছিলাম, ইনি আইআরএস ইনকাম ট্যাক্সে কর্মরত ছিলেন। আইটি মানে ইনকাম ট্যাক্সে কর্মরত ছিলেন, আইআরএস অফিসার। হ্যাঁ, তো ইনি এখন ভারতের চিফ ইলেকশন কমিশনার। ওকে, তোমাদের ডাইরেক্ট 2টো প্রশ্ন আসতে পারে যে আমাদের ভারতের চিফ ইলেকশন কমিশনারকে, তখন হবে সুশীল চন্দ্র, আর যদি বলে উনি কত নম্বর, তখন হবে 24th। কোশ্চেন পেপার যদি মোটামুটি করে তাহলে সুশীল চন্দ্র তোমাদের আসবে চিফ ইলেকশন কমিশনার। যদি স্ট্যান্ডার্ড করতে যায় কোশ্চেন পেপারকে, তখন তোমাদের আসবে যে উনি কত নম্বর। ওকে, আশা করি তোমাদের পুরো বোঝাতে পারলাম। এবার দেখো, ইলেকশন কমিশনার আমাদের 3 সদস্যের হয়, কিন্তু আপাতত আমাদের 2 সদস্যের রয়েছে। হ্যাঁ, 3 জন নেই আপাতত অ্যাট প্রেজেন্ট। আমি যখন ভিডিওটা বানাচ্ছি কিছুদিন পর হয়তো আবার 3 সদস্যের হয়ে যাবে। আর একজন যে ইলেকশন কমিশনার, ইনি তো চিফ ইলেকশন, ইনি হলেন চিফ ইলেকশন কমিশনার। এবার আরেকজন ইলেকশন কমিশনার কি আছে, টোটাল 3 জনের মধ্যে চিফ হয়ে গেল আমাদের, এবার আরেকজন হলো ইলেকশন কমিশনারকে শ্রী রাজীব কুমার। ওকে, আবার ইনি হলো আইএএস অফিসার। ওকে, ইনি আইএএস অফিসার। এবার আমাদের দেখো নমিনেটর, আমাদের যে কে ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার কে হবে, কিংবা ইলেকশন কমিশনারের যে 3 সদস্যের যে কমিটি রয়েছে তার মধ্যে আরও 2 জন কে হবে, আরও 2 জন সদস্য কে হবে, সেগুলো নমিনেট করে কে তোমার না দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কে করে নমিনেট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারত সরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হাইলাইট করলাম আমি, ভারত সরকার কে নমিনেট করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই নমিনেটের উপর ভিত্তি করে, এই নমিনেশনের উপর ভিত্তি করে তাদেরকে অ্যাপয়েন্ট করে কে, অ্যাপয়েন্টমেন্ট কে দেয়, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
তার মানে হয়ে গেল। তোমাদের কিন্তু দুম করে প্রশ্ন চলে আসবে যে ভারতে নির্বাচন কমিশনারদেরকে নমিনেট করে, তোমরা রাষ্ট্রপতি করে দিলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও থাকবে, প্রাইম মিনিস্টার থাকবে, তোমার প্রেসিডেন্ট থাকবে, ওকে, কিংবা ফিনান্স মিনিস্টার থাকতে পারে, যে কোনো অনেক থাকতে পারে, তারপর তোমার নীতি আয়োগ থাকতে পারে, ওকে। তখন তোমাদের বলতে হবে না নমিনেট করে কে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাথায় রাখবে। আর তোমার অ্যাপয়েন্টমেন্ট কে দেয়, নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট দেয় আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে নমিনেটার হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর অ্যাপয়েন্টার হলো কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার হলো এদের টাইম পিরিয়ড, কতদিন এরা কাজ করে, ঠিক আছে। 6 ইয়ার, 6 বছর, এদের টাইম পিরিয়ড কত, 6 বছর বা 65 বছর এজ পর্যন্ত, ওকে। বা এর আর্লিয়ারেও এরা রিটায়ার হয়ে যেতে পারে, সরকার যদি মনে করে রাখবে না তো রিটায়ার করে দিতে পারেন, বাট এদের মূলত 65 বছর পর্যন্ত কার্যকাল আর 6 বছর, ওকে। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট ছিল এই পার্টটা। এরপরে আমাদের নেক্সটে আমরা চলে যাই, কি বলেছে দেখো, প্রশাসনিক ক্ষমতা, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা, প্রশাসনিক ক্ষমতা, ওকে। কি বলেছে প্রশাসনিক ক্ষমতায়, সংসদের সীমানা নির্ধারণ, কমিশন আইনের ভিত্তিতে সারা দেশে নির্বাচন এলাকাগুলির আঞ্চলিক অঞ্চলগুলি নির্ধারণ করা, খুবই ইম্পর্টেন্ট। আবার দেখো লাইনটা, সংসদের সীমানা নির্ধারণ, কমিশন আইনের ভিত্তিতে সারা দেশে তোমার নির্বাচনী এলাকাগুলির আঞ্চলিক অঞ্চলগুলি নির্ধারণ করে, ওকে। তারপরে দেখো, ভোটের তালিকাভুক্ত ও পর্যায়ক্রমে সংশোধন এবং সকল যোগ্য ভোটার নিবন্ধিত করা। মানে ভোটের তালিকার যে সংশোধন হয় সেই সংশোধন কী করে, নির্বাচন কমিশনার করে, এবং সকল যোগ্য ভোটার নিবন্ধিত করা, ওকে। এটা হয়ে গেলো 2 নম্বর। আমাদের এই পয়েন্টগুলো কিন্তু লিখে রাখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তারপর 3 নম্বর, নির্বাচনের তারিখ তফসিল সম্পর্কে অবহিত করা এবং মনোনয়নপত্র যাচাই বাছাই করা। তোমরা জানো আমাদের যে 8 ফেজের নির্বাচন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এর তারিখগুলো কে সিলেক্ট করেছে না, নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া। জানো তোমাদের নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া আর আমাদের স্টেট গভর্নমেন্টের মধ্যে একটু মানে মতানৈক্য চলছিল এই 8 ফেজে ভোট হওয়া নিয়ে। তো অন্যান্য যেই 6টা স্টেটে ভোট ছিল, বাদবাকি স্টেটগুলোতে কোনো স্টেটে 1 দিনে হয়েছে, কোনো স্টেটে 2 দিনে হয়েছে, কোনো স্টেটে 3 দিনে হয়েছে। আর আমাদের স্টেটেই একমাত্র 8 ফেজে ভোট হচ্ছে। তো এই নিয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট, আমি কোনো পার্টিতে যাচ্ছি না, তো গভর্নমেন্ট হিসাবে কথা বলছি আমি, স্টেট গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন এদের মধ্যে একটু মতানৈক্য দেখা গেছে, আমরা তোমরা সবাই নিউজে দেখেছো। তো এই যে তারিখ মানে নির্বাচন কমিশনের যে তারিখ, এগুলো কারা নির্ধারণ করে, কোন এলাকায় কোন তারিখে নির্বাচন হবে, সব আমাদের নির্বাচন কমিশনার, ঠিক আছে। এখানে কোনো গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করতে পারবে না। সংশোধন মানে সংবিধান অনুযায়ী, সংশোধন বলছি কেন, সংবিধান অনুযায়ী কোনো গভর্নমেন্ট এর আওতায় পড়ে না। বাট আমরা এখন আমরা এখন দেখতে পাচ্ছি সংবিধানে তো অনেক কিছুই লেখা থাকে, বাট সেগুলো কতটা কার্যকর হয় তা আর বলাই বাহুল্য। তো আমি কোনো কন্ট্রোভার্সিতে যাব না। নেক্সট পয়েন্ট আমরা দেখে নিই, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি প্রদান এবং তাদের নির্বাচনের প্রতীক বরাদ্দ করা। কোনটা ডোমেস্টিক রাজনৈতিক, মানে কোনো ডোমেস্টিক পার্টি, ন্যাশনাল পার্টি, এগুলোর যে স্বীকৃতি দেওয়া, এই স্বীকৃতি দেওয়া, যেমন অনেক ডোমেস্টিক পার্টি আছে তারা কিন্তু ন্যাশনাল পার্টি নয়, ওকে। মানে তার ন্যাশনাল পার্টি হওয়ার জন্য তাকে যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, সেই ক্রাইটেরিয়াগুলো কে স্বীকৃতি দেন না, আমাদের ইলেকশন কমিশনার, ওকে, ইসিআই, ওকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এগুলো নির্ধারণ করে, ওকে। তারপর তাদের নির্বাচনের প্রতীক বরাদ্দ করা, এটাও খুব ইম্পর্টেন্ট। নির্বাচনের প্রতীক বরাদ্দ করা কে করে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো, ওকে। তো এবার আমাদের নেক্সট কী আছে, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস দ্য ফলোয়িং, ঠিক আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাদের অ্যাপয়েন্টস করে না, চিফ ইলেকটোরাল অফিসার, ওকে, চিফ ইলেকটোরাল অফিসার। এরা কিসের দায়িত্বপ্রাপ্ত থাকে না, টোটাল একটা স্টেট বা ইউনিয়ন টেরিটরিজের দায়িত্বে থাকে কে না, চিফ ইলেকটোরাল অফিসার। তারপরে দেখে নাও তোমার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এরা কিসের দায়িত্বে থাকে না, একটা ডিস্ট্রিক্টের হেড, কে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এরা হলো একটা ডিস্ট্রিক্টের হেড। তারপর রিটার্নিং অফিসার, ওকে, ইনি কিসের দায়িত্বে থাকেন না, পার্লামেন্টের, ওকে, কে, রিটার্নিং অফিসার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো খাতায় নোট করে নাও, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। তো আমরা নেক্সট চলে যাচ্ছি, দেখো এই যে এবার হলো তোমার রিমুভাল ফ্রম অফিস, মানে নির্বাচন কমিশনারকে অফিস থেকে কীভাবে অপসারণ করা যায় তার উপর, ওকে। যেমন তোমরা জানো আমাদের
প্রধান বিচারপতিকেও অপসারণ করা যায়, রাষ্ট্রপতিরও অপসারণের ইমপিচমেন্টের প্রসেস রয়েছে। তেমনি আমাদের যে নির্বাচন কমিশনার, মানে ভারতীয় নির্বাচন কমিশনার, এদেরও অপসারণের প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াটা কি আমরা দেখে নেব, ঠিক আছে? এই পয়েন্টটা দেখে নাও। ইলেকশন কমিশনার কীভাবে অপসারণ করা হয়? ভারতের সংসদ কর্তৃক একটি প্রস্তাব লোকসভা ও উভয় ক্ষেত্রেই লোকসভা এবং রাজ্যসভা, এখানে রাজ্যসভাটা মিস গেছে, লোকসভা এবং রাজ্যসভা তোমরা লিখে নাও, ঠিক আছে? লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভা, ওকে, লোকসভা এবং রাজ্যসভা উভয় ক্ষেত্রেই 2/3, 2/3 মানে হলো গিয়ে তোমার 2/3, 2/3 মানে হলো গিয়ে তোমার 2/3 মানে কত তোমার না 2/3 তোমার মেম্বারদের দ্বারা, দাঁড়ানো একটু, এক মিনিট দ্বারা, হ্যাঁ। তো 2/3 তোমার সংখ্যাগরিষ্ঠতা পাস হওয়া দরকার। যে নির্বাচন কমিশনকে তোমার অপসারণ করার জন্য লোকসভা এবং রাজ্যসভা উভয় ক্ষেত্রেই 2/3, উভয় ক্ষেত্রেই তোমার কি 2/3, 2/3 তোমার কি সংখ্যাগরিষ্ঠতা পাস হওয়া দরকার, ঠিক আছে? তাছাড়া কি করা দরকার না তোমার রাজ্যসভা প্রমাণিত দুর্ব্যবহার বা অক্ষমতা প্রমাণের ভিত্তিতে, ঠিক আছে? যে এদের মানে ইলেকশন কমিশনার তোমার দুর্ব্যবহার সম্পন্ন এবং ইনি মানে ঠিকমতো কাজ করতে পারছে না, তো এর পরিবর্তে মানে এফিসিয়েন্সি কম, এর ভিত্তিতেও কিন্তু অপসারণ করা হয়। আর যেটা মেন হলো সেটা হলো তোমার 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভোটে যে একে অপসারণ করতে হবে, সেটা মানে দুটো কক্ষেই পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা ভোটের ভিত্তিতেই তোমার নির্বাচন কমিশনারকে অপসারণ করা যায়। এবার আমাদের তার পরের পয়েন্টটা দেখে নাও। অন্যান্য নির্বাচন কমিশনারদের প্রধান নির্বাচন কমিশনারের সুপারিশ অনুসারে ভারতের রাষ্ট্রপতি অপসারণ করতে পারে। এটাতে গেল তোমার চিফ ইলেকশন কমিশনার, ওকে। আর এটা হলো কি, চিফ ইলেকশন কমিশনার ছাড়া অন্যান্য যেসব সদস্যরা আছে তাদের কি করে না, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সুপারিশে, যে আমাদের যে চিফ ইলেকশন কমিশনার, তার সুপারিশে কে ভারতের রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন, ওকে। চিফ ইলেকশন কমিশনার যদি কাউকে অযোগ্য মনে করেন, তিনি যদি রাষ্ট্রপতিকে বলেন, তো তার পরামর্শে রাষ্ট্রপতি আমাদের কি করতে পারে না, অন্যান্য নির্বাচন কমিশনের যে সদস্যরা রয়েছে তাদেরকে অপসারণ করতে পারেন, ওকে। তো এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি আমাদের। এটা খুব সুন্দর, ইভিএম, ঠিক আছে? ইভিএম, ঠিক আছে? ইভিএম এটার ফুল ফর্ম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম। তোমরা কিছুদিন আগে ভোট দিয়েছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর কিছু দিন এখনো কিছুজন এখনো ভোট হয়তো দেওনি, সামনে হয়তো আরও 3টে ফেজে তোমাদের ভোট বাকি আছে। যারা দেখে এসছো তারা তো দেখে এসছো, এই যে ইভিএম, এটা ইভিএম, আর এটাকে বলা হয় ভিভিপ্যাট, ওকে। এখানেই আমরা বোতাম টিপে ভোট দিই এই মেশিনটাতে, ওকে। আর এটা হলো গিয়ে তোমার কি ভিভিপ্যাট। ভোট দেওয়ার পর এখানটাই আমরা এই জায়গাটা থেকে আমরা দেখতে পাই যে আমরা কাকে ভোট দিলাম, ঠিক আছে? তো এবার দেখে নাও, পরীক্ষামূলক ভিত্তিতে ইভিএমগুলির প্রথম কেরালা রাজ্যে, এই যে ইভিএমের প্রথম ব্যবহার কোথায় হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, কোথায়? 1982 সালে ইভিএমের প্রথম ব্যবহার হয়েছিল কোথায়? কেরল রাজ্যে। কত সালে? 1982 সালের বিধানসভা নির্বাচনের সময় চেষ্টা করা হয়েছিল প্রথম, ওকে। পরীক্ষামূলকভাবে প্রথম ইভিএম কোথায় ব্যবহার করা হয়েছিল? কেরালা রাজ্যে 1982 সালের তোমার বিধানসভা নির্বাচনের সময় করা হয়েছিল, ওকে। 1999 সালের জুনে বিধানসভা নির্বাচনগুলিতে গোয়া তার সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে সফলভাবে ইভিএম ব্যবহারকারী প্রথম রাজ্য হয়। এটাও আর একটা ইম্পর্টেন্ট। প্রথম দেখো পরীক্ষামূলকভাবে, এই পয়েন্টটাতে আমি কি বলেছিলাম, এই পয়েন্টটাতে প্রথম পরীক্ষামূলক কোথায় প্রয়োগ করা হয় যদি প্রশ্নে আসে, তখন কি করবে না, কেরল রাজ্যে। কত সালে না তোমার 1982 সালে। আর প্রথম সফল হয়েছিল কোথায় না তোমার 1999 সালের জুনে। কোথাকার নির্বাচন, তোমার বিধানসভা নির্বাচন কোথাকার না, গোয়ার, ঠিক আছে? গোয়ার এই প্রথম সফলভাবে ইভিএম ব্যবহারকারী প্রথম রাজ্য। তাহলে প্রথম সফলভাবে কোথায় ভোট হয়েছিল ইভিএমের দ্বারা না, গোয়াতে, ওকে, 1999 সালে বিধানসভা নির্বাচনে। আর তারপরে ফাইনালি ইভিএম আমাদের 2004 সালের লোকসভা নির্বাচনে মেশিনগুলি সারা দেশে ব্যবহৃত হয়, ওকে। ফাইনালি 2004 সালের পর থেকে ইভিএম মেশিন
পুরো দেশে ব্যবহার করা হয়। আর এখন তোমরা জানো ইভিএমে তোমরা ভোট দাও। তো আমি আর একটা জিনিস বলে রাখি, 2004 সালের পরও জানো তো মোটামুটি 9, 8, 9 এই সমস্ত সালগুলোতে তোমার গ্রাম পঞ্চায়েতে যেই পঞ্চায়েতের ইলেকশনগুলো হয়েছিল সেগুলো কিন্তু তোমার ব্যালটেই হয়েছিল। অনেক জায়গাতে ব্যালটেই, বেশিরভাগ ব্যালটেই হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। আস্তে আস্তে আপগ্রেডের মাধ্যমে তো তারপরে অনেক দিনও ব্যালটে হয়েছিল পঞ্চায়েতের ভোটগুলো, তারপর আস্তে আস্তে তোমার টোটালটাই এখন ইভিএমের মাধ্যমে ভোটটা করা হয়। ওকে, তো আমাদের নেক্সটে আমরা চলে আসি ভোটিং ইঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ভোট প্রসেসের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো কি ভোটিং ইঙ্ক। ওকে, কি না তোমাদের ভোটিং ইঙ্ক। এই ইঙ্কটার নাম কি? ইনডেলিবল ইঙ্ক। ঠিক আছে, কি না এই যে আমি হাইলাইট করছি ইনডেলিবল ইঙ্ক। ওকে, এই ইনডেলিবল ইঙ্ক কে বানায়? তোমার মাইসোর পেইন্টস। ওকে, কে না? তোমার মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড। শুধুমাত্র ভারতবর্ষে একটাই কোম্পানি আছে, একেই টেন্ডার দেওয়া রয়েছে ভারত সরকারের, এই কোম্পানিটাই শুধুমাত্র এই ইঙ্কটা বানায় সারা ভারতবর্ষে। এই কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি এই ইঙ্ক বানায় না। আর এই কোম্পানি, আমি একটা তোমাকে জানিয়ে রাখি যে এই ইন্ডিয়ার ইট ইজ দ্য অনলি কোম্পানি ইন ইন্ডিয়া টু প্রডিউস ইনডিলিবল ইঙ্ক। ওকে, টু প্রডিউস ইনডিলিবল ইঙ্ক কে বানায় না? তোমার মাইসোর পেইন্ট অ্যান্ড ভার্নিশ লিমিটেড, এই কোম্পানি আমাদের তোমার এই ইঙ্কটাকে বানায়। মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড, খুব এটা লিখে রাখো, যে কোনো পরীক্ষায় কিন্তু খুব মানে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এটা কি গভর্নমেন্ট ইন্ডিয়া অথরাইজড কোম্পানি, শুধু এই বানায়। আর একটা জিনিস মনে রাখি, এই যে ইনডিলিবল ইঙ্ক শুধুমাত্র এই কোম্পানি ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়াতে তো শুধুমাত্র এই কোম্পানিই বানায়। তো এই কোম্পানি কিন্তু আরও 20টা কান্ট্রিতে কিন্তু এই ইনডিলিবল ইঙ্ক কিন্তু এক্সপোর্ট করে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, ইন্ডিয়ার যে অথরাইজড কোম্পানি আছে মাইসোর পেইন্ট অ্যান্ড ভার্নিশ লিমিটেড, এরা কিন্তু বিশ্বের আরও 20টা কান্ট্রিতে এদের যে ইঙ্কটা আছে, তোমরা যে হাতে লাগাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই ইঙ্কটা, এইটা কিন্তু আরও তোমার 20টা কান্ট্রিতে এরা এক্সপোর্ট করে। ওকে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের এই ক্লাসটা। তো ভালো লাগলে আমাদের সাপোর্ট করো, এই ভিডিওটাকে কিন্তু শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। সো বেস্ট অফ লাক ফর ইয়োর কেরিয়ার।